ঠিক চলছে। দেখো মাঝখানে পুজোর একটা ছুটি গেল, আনন্দের রেস হয়তো এখনো অনেকের কাটেনি। পুজোর দিনগুলো এরকমই হয় যে 3-4টে দিন যে কখন কেটে যায়, তাই না? আমাদের অনেক ছাত্রকে আমরা ফেসবুকে দেখতে পেয়েছি কত আনন্দ করেছে। যাই হোক, একঘেয়েমি কোনো কিছু চলতে পারে না। সারা বছর যদি শুধু পুজোর ছুটি নিয়ে বা আনন্দ করে কাটাইতে চলতে পারে? জীবনে পড়াশোনা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, এই একটা দিক বা ভাবনা তোমাদের মনের মধ্যে আছে। আমরা আগের যে শেষ ক্লাস করেছিলাম সেখানে শিকার কবিতার উপর যে আমরা আলোচনা করেছিলাম, সেখানে 5 নম্বর প্রশ্নোত্তর পর্ব হয়নি, এসিকিউটা হয়েছিল, তাই না? এই শিকার কবিতার উপর কারো কোনো প্রশ্ন আছে? লাইন বুঝতে পারিনি? আচ্ছা, যদি থাকে তাহলে তোমরা পরে আমাকে ভেবে টেবে বলবে, বা পরে বাড়িতে যে পড়ার পরেও বলতে পারবে আমাকে যে স্যার এই লাইনটি আমি বুঝতে পারিনি। ঠিক আছে, এবারে আমরা 5 নম্বর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। তার আগে তোমরা বইটিকে বের করে পাশে রেখে দাও, খাতাটি নাও। এখান থেকে প্রশ্নের ধরন হবে শিকার থেকে। প্রথমে লেখো শিকার কবিতায়, লেখো কোশ্চেন লেখো। প্রথমে লিখে দাও শিকার জীবনানন্দ দাস। শিকার কবিতায় ভোরের প্রাকৃতিক সৌন্দর্য, শিকার কবিতায় ভোরের প্রাকৃতিক সৌন্দর্য কমা দিয়ে হরিণের অবস্থা, হরিণের অবস্থা ও তার শেষ পরিণতি আলোচনা করো, ও তার শেষ পরিণতি আলোচনা করো। হলো? এই একটি প্রশ্ন করলেই টোটাল উত্তরগুলো আমরা দিতে পারবো। উত্তরটা শুরু হবে এইভাবে, লেখো কবি জীবনানন্দ দাশের লেখা। বানানটা ঠিক করবে। দাস বানানে কি স হবে? দন্তস্ব না তালবস্য? না, তালবস্য ব্যবহার করতেন, বইতে দেখবে। কবি জীবনানন্দ দাশের লেখা, দাস বানানে তালবস্য ব্যবহার করবে। কবি জীবনানন্দ, জীবনানন্দ বানানটা কারো ঠিক হয় না। হ্যাঁ, বারবার আমি বলি জীবনানন্দ, ঠিক আছে? জীবনা কথাটা এরকম নয়, নন্দ দাস, তাই তো? জীবনানন্দ, জীবানন্দ হয়ে যায়, জীবনানন্দ হয়ে যায়, এরকম নয়, জীবনানন্দ। বানানটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দাশের লেখা শিকার কবিতায়, শিকার কবিতায় কবিতায় হাইফেন কোটেশনে দাও। একদিকে বনের প্রাকৃতিক সৌন্দর্য, বনের একদিকে বনের প্রাকৃতিক সৌন্দর্য, অন্যদিকে বনের সম্পদকে ব্র্যাকেটে লেখা হরিণকে, বনের সম্পদকে ব্র্যাকেটে লেখা হরিণকে রক্ষা করার বার্তা দেওয়া হয়েছে। বার্তা কোটেশনে লিখবে সুন্দর করে, বার্তা দেওয়া হয়েছে। দাঁড়িয়ে দাও, ডাবল ইনভার্টেড দিয়ে কোটেশনটাকে শেষ করো। করেছো? এবার বলো এই লাইনটি তোমরা বুঝতে পেরেছো? কোটেশনের লাইনটি বুঝতে পেরেছো? একদিকে বনের প্রাকৃতিক সৌন্দর্য, কেন আমরা দেখেছি না যে শিকার কবিতায় আকাশের রংটা কেমন আছে,
বনটা কেমন আছে, পেয়ারা গাছ আছে, এগুলো কি এক একটা বনের সৌন্দর্য। আবার অন্যদিকে বনের সম্পদ, আচ্ছা হরিণ বনের একটা সম্পদ নয়? বনের দুটো সম্পদ হয়, একটা প্রাণীজ সম্পদ, একটা বনজ সম্পদ, উদ্ভিদের সম্পদ, তাই না? একটা মেহগনি গাছ, একটা দেবদারু গাছ, এগুলো বনের একটা সম্পদ। তো ঠিক একই রকম ভাবে হরিণ হচ্ছে বনের একটা সম্পদ। সেই জন্য তোমরা জানো বর্তমানে বাস্তুতন্ত্র অনুযায়ী যে পৃথিবীতে ভারসাম্য রক্ষা করতে হলে আমাদের যে বাঘগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, হাতিগুলোকে সংরক্ষণ করে রাখা হয়, এখন হরিণ শিকার সেই জন্য আইনত নিষিদ্ধ হয়ে গেছে। কেউ ইচ্ছে করলে হরিণকে মারতে পারবে না বা শিকার করতে পারবে না। সম্পদকে রক্ষা করার উপর একটা আইন তৈরি হয়ে গেছে। দাঁড়িয়ে দিয়ে কোটেশন শেষ করে বাম দিকে লাগবো, শিকার কবিতাটি তার মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শিকার কবিতাটি তার মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। একটু হাতের স্পিড বাড়াও, আর একটা শুরু করবো, আবার আর একটা কবিতা বুঝিয়ে দেব। মহাপৃথিবী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দাঁড়িয়ে দাও, কোটেশন বলছে, লাইন শেষ করো, পরের পয়েন্ট করো। ভোরের প্রাকৃতিক সৌন্দর্য, পয়েন্ট করো। 3টে পয়েন্ট হবে এই কবিতা লিখতে গিয়ে। উচ্চ মাধ্যমিকের সব থেকে বড় কবিতা হচ্ছে এটা, মনে রাখবে। ভোরের প্রাকৃতিক সৌন্দর্য, সৌন্দর্য বানানে শেষে জফলা হবে না? হবে না? হবে না। আমরা ইচ্ছা মতো দিয়ে দিই। কানে যেমন মেয়েদের দুল থাকে না, দেখতে ভাল লাগে, আমরা ভাবি যে জফলা দিলে বোধহয় দেখতে ভাল লাগে, হয় বোধহয়, দেবে না। বনের প্রাকৃতিক সৌন্দর্য, পয়েন্ট করেছো? আলাদা কালিতে করেছো? দেখো কবিতাটির শুরুতেই যে সময়ের উল্লেখ আছে, যে সময়ের উল্লেখ আছে, বলো কি? তা হলো ভোর। তা হলো ভোর। দাঁড়িয়ে দিয়ে, কেননা ভোর বেলায়, ভাষা কঠিন হচ্ছে বলবে, কেননা ভোর বেলায় বনের সৌন্দর্য ও পরিবেশ পবিত্র ও শান্ত থাকে। শান্ত থাকে। দাঁড়িয়ে দিয়ে, এই সৌন্দর্য, এই সৌন্দর্যের বর্ণনায় কবি জানিয়েছেন, এই সৌন্দর্যের বর্ণনায় কবি জানিয়েছেন, হাইফেন নিচে 1 2 3 করে আমি 5খানা কথা বলবো, পারলে পারে আলাদা কালি করবে, নাও করতে পারো, ইচ্ছে থাকলে করে নেবে। 1, বনের চারিদিকে, 1 দিয়ে লেখো, বনের চারিদিকে সবুজের সমারোহ দেখা যায়। বনের চারিদিকে সমারোহ, বুঝো তো? সমারোহ মানে কি? বিস্তার, ছেয়ে আছে চারিদিকে। বনের চারিদিকে সবুজের সমারোহ, দন্ত স ময়াকার রয়কার হ, সমারোহ দেখা যায়। দাঁড়ি 2, 1 2 3 করে বলেছি আমি। আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো হালকা নীল হয়ে আছে। আকাশের রং, হাতের স্পিড বাড়বে ছেলেরা, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো হালকা নীল হয়ে আছে। হলো? পরে পেয়ারা ও নোনার গাছ
পেয়ারা ও নোনা গাছ এই বর্ণনাগুলো কিসের বলো তো? এক একটা প্রাকৃতিক সৌন্দর্যের। মনে রাখবে, পেয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ বর্ণ ধারণ করেছে। টিয়ার পালকের রং কি হয়? সবুজ। নীল আকাশে একটি তারা পরে দিয়ে, হ্যাঁ 4 দিয়ে, নীল আকাশে এইভাবে লিখবে। এগুলো এক একটা উত্তর লিখছো। নীল আকাশে একটি তারা পাড়া গাঁয়ের বাসর ঘরের মেয়েটির মতো পাড়া গাঁয়ের বাসর ঘরের মেয়েটির মতো একাকী কয় দীর্ঘই লাজুকতা ভাব নিয়ে ফুটে উঠেছে। ফুটে উঠেছে। মনে আছে লাইনটি? জীবনানন্দ দাশের একটি কবিতা, তোমরা ক্লাস 9-এ পড়েছিলে। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসের নিচে বসে থাকি। শুনেছো গানটি? শোনোনি? শুনেছিলাম না? পরে লাস্ট লাইনটি কি দেখলে? ফুটে উঠেছে। একাকী লাজুকতা নিয়ে ফুটে উঠেছে। হ্যাঁ, তারপরে মিশরের কন্যাটির 5 দিয়ে, তোমরা হয়তো অনেক সময় 2-1টা ভুলে যাবে, এজন্য আমি বেশি দিয়ে রাখছি। মিশরের কন্যাটির নীল মদে রাখা মুক্তার সঙ্গে কন্যাটির নীল মদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে নীল মদের গ্লাসে রাখা মুক্তার সঙ্গে নীল আকাশের একটি তারার তুলনা করা হয়েছে। কত হলো? 5-6 দিয়ে, শীতের রাতে শরীরকে গরম রাখার জন্য দেশওয়ালিরা কি করেছিল? মোরগ ফুলের মতো লাল আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন জ্বেলেছিল। লাস্ট একটি লাইন দেব। সকাল বেলায় সূর্যের আলোয়, হ্যাঁ এগুলো তুলে ধরতে হবে। সকাল বেলায় সূর্যের আলোয়, তোমরা বুঝতে পারছো কবিতার কোন অংশটা এবার আলোচনা করছি? সকাল বেলায় সূর্যের আলোয় শিশির বিন্দুতে বন ও আকাশ ময়ূরের, কে বলতে পারে ময়ূর বানানে হস্য হয় না দীর্ঘ হয়? ঠিক, ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে।
সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। দাড়ি, এগুলো পারলে পারে আলাদা কালিতে লিখবেন, হ্যাঁ, পরীক্ষাতে সময় থাকলে। একবার কলম ধরলে তো হয়ে যাবে, তাই না? চেঞ্জ করতে হবে না বারবার। আচ্ছা, কে বলতে পারবে কবিতার কোন অংশটা শেষ হলো? বইয়ের কতটা অংশ শেষ করলাম আমরা এবার? হ্যাঁ বলো, তুমি তোমরা দুজন দাঁড়া, বলো। কথা বলছিলে কি? বলে ফেলো তাড়াতাড়ি। কি বলছিলে? এমনি কথা বলা হয় নাকি? হ্যাঁ, কখন? 10টা থেকে? তো ক্লাসের মধ্যে এরকম বললে হবে? একটু পরে বললেই তো হয়, একটু গ্যাপ দেখে। এই অংশটা আমি চলে গেলে বারবার বোঝানো হবে। তোমার কাছে কিছু প্রশ্ন থাকতে পারে, কখন করবে এগুলো একটু দেখে নাও। বাংলাটা যদি অ্যাডিশনাল থাকতো তাহলে বলতাম না, কম্পালসারি আছে, পার্সেন্টেজ বাড়াবে, না হলে বলতাম না। ঠিক আছে, চলো বসো। আচ্ছা, এই অংশটা নিয়ে কারো কোনো অসুবিধা আছে? আর পরের পয়েন্ট করো, চলো তাড়াতাড়ি। হরিণের অবস্থার পরিচয়। পরের পয়েন্ট করো বাবা। হরিণ বানানে কি বানান দিচ্ছ তোমরা? হ রয়ে দীর্ঘই না হস্যি? হস্যই দাও, দীর্ঘই দিয়ে কঠিন করে দিচ্ছ বানানগুলোকে। হরিণের অবস্থার পরিচয়। পয়েন্ট করো। আলাদা কালি তো এলো না, একটা কালিতে সারা জীবন কেটে গেল। যতই বলি, মানুষকে বলা হয় মানুষ হচ্ছে অভ্যাসের দাস। অভ্যাসই করবো না তো দাস কিভাবে করবো, তাই না? হরিণের অবস্থার পরিচয়। কবিতার পরবর্তী অংশে, চলো দেখো, কবিতার পরবর্তী অংশে বনের অন্যতম সম্পদ, বনের অন্যতম সম্পদ বাদামি হরিণের অবস্থার পরিচয় পাওয়া যায়। লিখতে গিয়ে বলা হয় একবার পড়া হয়ে যায়। লেখাটিকে এতটাই মন দিয়ে লিখবে, লাইনগুলো শব্দগুলোকে এতটাই মন দিয়ে জানবে যাতে কঠিন শব্দ স্যার বুঝতে পারলাম না লাইনটি, এইভাবে বলতে পারো। নাহলে কি জেরক্স থেকে কি পার্থক্য থাকলো? জেরক্স করলে আরো কঠিন হয়ে যায়, তোমরা লিখছো আরো সহজ হয়ে যাবে। কি লিখলে? বাদামি হরিণের অবস্থার পরিচয় পাওয়া যায়। দাঁড়িয়ে দিয়ে তার পরিচয়ে কবি জানিয়েছেন হাইফেন কোটেশন দাও। সারা রাত চিতা বাঘিনীর হাত থেকে, সারা রাত চিতা বাঘিনীর হাত থেকে কে বলতো? হরিণ নিজেকে বাঁচিয়ে রাখার জন্য কোটেশন গুলো এতটাই কেন খারাপ হচ্ছে আমি বুঝতে পারছি না। মাঝখানে লকডাউনে কি কোটেশনও লকডাউন হয়ে গেল? 2-1 বাদে কোটেশন গুলো এতটাই খারাপ হচ্ছে। হ্যাঁ, কোন জায়গায় শব্দ বেড়ে গেল, এ হয়ে গেল, মাঝখানে হয় না, ডান দিকে সেটে যাচ্ছে। কি লিখলে? বনে বনে ঘুরে বেরিয়েছে। বনে বনে ঘুরে বেরিয়েছে। বাম দিক থেকে কোটেশন শেষ করো। নিজের ক্লান্ত শরীরকে সতেজ রাখার জন্য, নিজের ক্লান্ত শরীরকে সতেজ রাখার জন্য নদীর ঠান্ডা জলে সে নেমে পড়েছিল। দাঁড়িয়ে দিয়ে
অন্ধকারে সোনার বর্ষা, বর্ষা বানান এটা, বৃষ্টিকাল নয়। অন্ধকারে সোনার বর্ষা যেভাবে সকলের দৃষ্টি আকর্ষণ করে, ঠিক একই রকম ভাবে সাহস ও সৌন্দর্যে কি দুটো গুণ ছিল না? বাদামি হরিণটি সকলের নজর কেড়েছিল। বাদামি হরিণটি সকলের নজর কেড়েছিল। হলো দাঁড়ি। পরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট কি লিখতে পারবো? পরীক্ষায় লিখতে পারবো? আসবে, আসার সম্ভাবনা আছে, শিকার থেকে প্রশ্ন হয়। পরের পয়েন্ট, লাস্ট পয়েন্ট, হরিণের শেষ পরিণতি। কবিতার একেবারে শেষ অংশে এই যে ব্যাপারগুলো তুলে ধরছো, কবিতার শুরুতেই আমরা দিয়েছিলাম না ভোর, কবিতার পরবর্তী অংশে হরিণের অবস্থা, কবিতার একেবারে শেষ অংশে কি, এগুলো দেওয়ার মানে বুঝতে পারছো? বলতে পারবে? এইগুলো দেওয়ার মানে এটাই যে যিনি খাতাটি দেখবেন তোমাদের উচ্চ মাধ্যমিকের, যে পরীক্ষক খাতাটি দেখবেন, তখন ভাববেন যে ছেলেটি বা মেয়েটি কতটাই খুঁটিয়ে খুঁটিয়ে কবিতাটি পড়েছে, যে কবিতার প্রথম অংশ তুলে ধরতে পারে, মাঝখানেরও তুলে ধরতে পারে, আবার কবিতার শেষ অংশে কি আছে সেটাও জানে। কিন্তু আমরা কতটা জানি? আমরা নিজেরাই নিজেকে প্রশ্ন করলে বুঝতে পারবো। প্রশ্ন করো নিজেকে যে কতটাই জানি। হ্যাঁ, পড়বে কিন্তু ভালো করে, হ্যাঁ, খেয়াল থাকে, ধরা দেবে না। চালাকি করো, চালাকিটা ধরা দেবে না। লেখো, কি লিখলে বলো? শেষে হরিণের শেষ পরিণতির চিত্র কবি তুলে ধরেছেন এইভাবে। হাইফেন, কোটেশন, শেষ কোটেশন এটাই। একটা অদ্ভুত শব্দের পর অদ্ভুত বানান কি হবে? হস্য না দীর্ঘ? একটা অদ্ভুত শব্দের পর, আমরা তো হস্য বলি না, হ্যাঁ, কথাটা হচ্ছে হস্য উ, তাই না? হ্রস্ব উ, আর আমরা বলি কি? বুঝতে পারবে না, রুস্সু। হ্যাঁ, কয়ে হস্যই, কয়ে হস্যই, আমরা বলি কয়ে রিসি। হ্যাঁ, আর আমার হাই স্কুলের ছেলেরা রিসিও না, স্যার বলেন কয়ে হাসি। হাসি, রিসি, বুঝতে পারলে? মানে এই জন্য আমি ছাত্রদের বলি কয়ে হস্যই, তখন লিখছে একটা ছাত্র, কয়ে হস্যই লিখেছো সবাই? হস্যই লিখেছে স্যার, হ্যাঁ এটা লিখেছে। তখন বললাম যে ওরা যেহেতু কয়ে রিসি জানে, লেখো কয়ে রিসি। ও স্যার ঠিক আছে, তারপরে এটা লিখছে। এই জন্য আমি কয়ে আর হস্যই পড়ি না, ভয় লাগে বলতে। হ্যাঁ, কারণ কি বানান লিখে দেবে ঠিক নেই। লিখেছো? একটা অদ্ভুত শব্দের পর মুহূর্তের মধ্যে, কে বলতে পারবে নদীর জলটা কোন ফুলের মতো লাল হয়ে গেছে? মচকা ফুলের। লেখো, একটা অদ্ভুত শব্দের পর মুহূর্তের মধ্যে নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়।
মচকা ফুলের পাপড়ির মতো লাল হয়ে যায়। কোটেশন শেষ করো, বাম দিকে লেখো। আসলে এই অদ্ভুত শব্দটি ছিল বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ। বন্দুক থেকে গুলি ছোড়ার শব্দ। হলো? প্যারা চেঞ্জ করে শেষ বক্স করো একটা। এইভাবে একটা নির্দোষ প্রাণকে নিষ্ঠুর শিকারীদের আনন্দ ফুর্তির জন্য মরতে হলো। হলো শেষ ব্ল্যাক অ্যান্ড শেষ হলো। আচ্ছা, কোনো প্রশ্ন হবে এখানে? কোনো অসুবিধা হবে আর নেই? আচ্ছা, কবিতার এই তোমরা বলছিলে যে স্যার একটা গল্প ধরে নেন, গল্প ধরা কি ঠিক হবে না কবিতার পাঠটাকে শেষ করে দিই? আচ্ছা, কটা কবিতা হলো বলো তো একবারে পুরো 5 নম্বর উত্তর সহ সবকিছু মিলিয়ে? 3টে হয়ে গেল? 3টে হয়ে গেছে। আচ্ছা, 4 নম্বর কবিতা, ছোট্ট কবিতা, আমার বেশি করে বোঝাতে লাগবে না, তোমরা একটু শুনলে পারে এক্ষুনি হয়ে যাবে। কবিতাটির নাম হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে। চলো বের করো। পড়িয়েছি মানে এখানে ক্লাসে হয়েছে কি? একটু ক্লাসে একটু নাও, নাহলে সব ভুলে যাবে। চলো, ক্রন্দনরতা জননীর পাশে। তোমরা শুধু 10 মিনিট মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো, হয়ে যাবে এক্ষুনি। কিচ্ছু লাগবে না, বাড়িতে গিয়ে কিচ্ছুই পড়তে হবে না, নোট বই কিচ্ছু নাই, শুধু কথাগুলো শোনো বসে বসে। ক্রন্দনরতা জননীর পাশে বের করেছো? তোমাদের একটা কথা বলে রাখি, ক্রন্দনরতা জননীর পাশে যে কবিতাটি, তার কবি হলেন মৃদুল দাশগুপ্ত। এই ছেলেরা শোনো, শুধু শোনো, 10 মিনিট কেউ কোনো কথা বলবে না, শুধু আমার কথাগুলো শোনো। 10 মিনিট আমি গ্যারেন্টি দিচ্ছি কবিতাটি তোমরা বুঝতেও পারবে, এমসিকিউ পারবে, এসিকিউ পারবে। বড় প্রশ্নটা পরের দিন গল্পের ছলে আলোচনা করলে সেটাও বুঝে যাবে, অর্থাৎ পুরো কবিতায় তোমাদের হয়ে যাবে মুহূর্তের মধ্যে। ক্রন্দনরতা জননীর পাশে কবিতার কবি হলেন মৃদুল দাশগুপ্ত। কবিতাটি তিনি যখন লিখছেন তখন ঘটনা একটা উল্লেখ আছে, একটা প্রেক্ষাপট পেয়েছি কখন লিখছেন তিনি। আমাদের মালদা যেমন জেলা, তেমনি আমাদের পশ্চিমবঙ্গের আরো একটি জেলা হচ্ছে হুগলি। নাম শুনেছো? কলকাতার পাশে হুগলি জেলা। হুগলি জেলার একটি জায়গার নাম, মালদা জেলার একটি জায়গার নাম যদি হয় মজমপুর বা কালিয়াচক, তেমনি হুগলি জেলার একটি জায়গার নাম হচ্ছে সিঙ্গুর। সেই সিঙ্গুরে 2006-07 সালে তোমরা পৃথিবীতে এসেছো, তখন এসে গেছো? দারুণ ব্যাপার। ক বছর বয়স তোমাদের? বোধহয় ক্লাস 1 বা 2 এ তোমরা পড়বে এরকম, নাকি? কি ভুল বললাম আমি? নার্সারি স্কুলে পড়ছো, 1-2 এ পড়ছো। তখন তোমরা পৃথিবীর এই মাত্র মুখ দেখলে, হ্যাঁ, স্কুল যেতে লাগলে। 2006-07 সালে, সেই সময় আমার 7 সালটা বলে দিই, তোমরা তখন পৃথিবীর ক্লাস 1-2 এ পড়লে। আর আমি কি করছিলাম সেটাও বলে দিই। আমি তখন বিএড করছিলাম, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বিএড করছিলাম। তো সেই সময় প্রত্যেক দিনের পেপারে, তোমাদের বাড়িতে যারা বড় আছে, বাবা আছে, তাদের সামনে যদি বলো তাহলে তারা বলে দেবে, সেই সময় প্রত্যেক দিন পেপারে একটাই খবর থাকতো, সেটা হচ্ছে সিঙ্গুর আন্দোলন, সিঙ্গুর আন্দোলন, বারবার। সেই সময়ের 2006-07 সালে কে বলতে পারবে সেই সময়ের মুখ্যমন্ত্রী কে ছিলেন? বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা ব্যানার্জি নয়, বুদ্ধদেব ভট্টাচার্য। তো হুগলি জেলার সে সিঙ্গুরে তোমরা জানো টাটা গোষ্ঠী বলে
শিল্পপতি টাটা, দেখবেন টাটার প্রচুর মারুতি কার আছে। 1 লাখ টাকা দামের একটা মারুতি কার বের করেছিল, তার নাম হচ্ছে ন্যানো। 1 লাখ টাকার একটা মারুতি কার, সেটা উৎপাদন করবে, সেটা তৈরি করবে, তার জন্য একটা কারখানা দরকার। সেই টাটা শিল্প গোষ্ঠী সেই কারখানাটি হুগলি জেলার সেই সিঙ্গুরে একটা জায়গা বেছে নিল। ধর এখানে এসে পুরো জায়গাটা বললো যে এই 500 বিঘা জায়গা বা 100 বিঘা জায়গা পুরোটা আমি নেব। কে বললো এটা? টাটা শিল্প গোষ্ঠী, তার নাম হচ্ছে রতনজি টাটা, তাই না, রতন টাটা। এবার সে এলো, সে এসে সেই সময়ের মুখ্যমন্ত্রী ছিল, চিফ মিনিস্টার ছিল বামফ্রন্টের, তার নাম হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবুর কাছে তার একটা আলোচনা হলো, মিটিং হলো যে পুরোটাকে আমি নেব, এখানে কারখানা তৈরি হবে, এখানে মারুতি কার তৈরি হবে। বেশ, সরকারের সঙ্গে আলোচনা করে তখন তারা একটা বন্দোবস্ত করে নিল। এবার সেখানকার যে কৃষি যে জমি বা কৃষি ক্ষেত, সেখানে কৃষকরা বলল না, এটা হতে পারে না, আমরা এখানে ফসল ফলাই, আমরা এখানে ধান উৎপাদন করি, আমরা এখানে গম উৎপাদন করি, অর্থাৎ আমাদের কৃষি জমিকে কেড়ে নিতে আমরা দেব না। আপনারা যদি কারখানা করতে হয় অন্য জায়গায় গিয়ে করুন, বহু কারখানা আছে, বহু জুট মিল বন্ধ হয়ে আছে, বহু জায়গায় ওইগুলোকে নিন, কিন্তু আমাদের এই জায়গাটা আমরা দেব না। সেই সময়ে সেই কৃষকদের হয়ে আন্দোলন করেছিল মমতা ব্যানার্জি। মনে রাখবে, আজকের যে মমতা ব্যানার্জিকে দেখছো না, তার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে আঘাতের চিহ্ন নেই, প্রচুর মার খেতে হয়েছিল। চিফ মিনিস্টার আজকে দেখছো না, অত সহজ ছিল না তার যাত্রাপথ, তার বহু আন্দোলন করেছিল। আমরা যদি এই সামনে রাস্তা দিয়ে যাই আর পুলিশ যদি কিছু একবার এ করে, আমরা পরের রাস্তা দিয়ে যে এত দৌড়ে পালাবো, মমতা ব্যানার্জি পালাননি, প্রচুর মার খেয়েছে পুলিশের হাতে। সে সিঙ্গুরের আন্দোলনে কৃষকদের হয়ে লড়াই শুরু করলো মমতা ব্যানার্জি। কে আসবে আসুক না, এইভাবে প্রায় 26 দিন সে এখানে অনশনে বসেছিল। আমি আছি আপনাদের পাশে, যা মার খেতে হয় আমি খাবো। এইরকম ভাবে মমতা ব্যানার্জি কিন্তু নেতৃত্ব দিয়েছিল সেই সময় কৃষকদের হয়ে। এবার কৃষকরা সেই সময় পথের একটা কাটা হয়ে দাঁড়িয়েছিল সেই সরকারের সামনে। সেই সময়ে রতন টাটা অর্থাৎ শিল্পপতি বলেছিল যে এখানে কারখানার কাজ শুরু হয়ে গেল, জমিটাকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হলো। অন্যায়ভাবে কিভাবে অন্যায় করতে লাগলো? সে সময়ের যে সিঙ্গুরের মানুষজন ছিল, কারো পরিবারে গুন্ডা পাঠিয়ে দিত, কারো পরিবারের যে কোনো মা বা বোন ছিল, সে বোনটিকে মেয়েটিকে তুলে নিয়ে জঙ্গলে ফেলে দিত ছিন্ন ভিন্ন অবস্থায়। হ্যাঁ, কোনো ভাইকে তুলে নিয়ে গিয়ে রাস্তায় খুন করে রাস্তার মাঝখানে ফেলে রাখতো। এইভাবে যাতা অবস্থা, জমি দেবে না মানে এমন ভাবে অন্যায় শুরু করলো সেই সময়ে সরকার তো সরাসরি করতে পারে না, সরকার কিছু গুন্ডা পাঠিয়ে দিল নেতাগুলো, বুঝতে পেরেছ? এইভাবে সেই জায়গাটিকে অশান্ত করে তুললো। এতটাই পরিবারে খারাপ শুরু হলো, একটা পরিবারকে শেষ করে দেওয়া হলো, ভাইকে খুন করে দিচ্ছে, একটা মেয়েকে ফেলে দিচ্ছে গিয়ে নিয়ে, জমি দেবে না মানে এইভাবে ভয় দেখাতে শুরু করলো। তখনকার কৃষকরা রুখে দাঁড়িয়েছিল এবং পুলিশ, একদিন বিশাল পুলিশ বাহিনী এলো সেখানে তারা পুলিশের সামনে দাঁড়ালো। পুলিশ সেই সময় পুলিশ মন্ত্রী ছিল, এখন যেমন পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা ব্যানার্জি, মানে যে চিফ মিনিস্টার সে আবার আর একটা মন্ত্রিত্ব রেখেছে। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য চিফ মিনিস্টার, আবার পুলিশ মন্ত্রী। সেই সময় পুলিশের ফোনের নির্দেশে বলা হয়েছিল যে যারা কৃষকরা যারা সামনে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে শেষ করে দাও। পুলিশ কি করেছিল? অন্যায়ভাবে কৃষকদের যে গুলি চালাতে শুরু করেছিল, বুঝলে, অনেক কৃষক মারা যায়। কিন্তু সেখানে একজন দুজন নয়, প্রায় 40 জন 50 জন কৃষক কিন্তু সেই জমি আন্দোলনে, সেই জমি রক্ষা কমিটি তৈরি করেছিল, সেই জমিটিকে বাঁচানোর জন্য শিল্প গোষ্ঠীর হাত থেকে কিন্তু মারা যায়। সেই সময় আন্দোলন সফল হয়েছিল, আর সেখান থেকে শুরু হয়েছিল মমতা ব্যানার্জি। মনে রাখবে, সে আন্দোলন থেকে সরকারকে হার মানতে হয়েছিল শেষ পর্যন্ত। কিছুদিন আগে রায় হলো সুপ্রিম কোর্টের যে যারা যারা ইচ্ছুক তারা জমি দেবে, কিন্তু জোর করে কেড়ে নিতে পারবে না, সবাইকে ফেরত দেওয়া, পাট্টা সব যা ছিল দলিল খুলে সব ফেরত দেওয়া হলো। এই কদিন আগে রায়। কিন্তু দুঃখের বিষয় এটাই, মৃদুল দাশগুপ্ত আমাদের যে কবি, তিনি ওখানকারই মানুষ, সিঙ্গুরেরই মানুষ। তিনি আন্দোলনটাকে খুব কাছ থেকে দেখেছেন এবং যা দেখেছেন সেটা এই কবিতায় তুলে ধরা হয়েছে। এবং কবিতাটির নাম তোমরা শুনে নাও, কবিতাটি বোঝাতে আমার 5 থেকে 10 মিনিটও লাগবে না, আমি একটু প্রেক্ষাপটটা বললাম বলে একটু সময় লাগবে। কবিতাটির নাম হচ্ছে, এই প্রেক্ষাপট না জানলে কবিতাটি বুঝতে পারতে না যে কি কখন হয়েছিল এই ঘটনা। কবিতাটির নাম দেওয়া হয়েছে ক্রন্দন রতা জননীর পাশে। জননী মানে কে? জননী মানে হচ্ছে মা। ক্রন্দন রতা মানে কি? কেঁদে চলেছেন, পাশে থাকার কথা বলছে। অর্থাৎ
আমরা প্রত্যেকে সন্তান হিসেবে যে মা কেঁদে চলেছেন, মানুষ কাঁদে কখন? যখন কোনো বিপদময় অবস্থা থাকে, মানুষ যখন তখন কাঁদতে পারে। যখন মানুষের মাথায় বিপদ নেমে আসে তখনই মানুষ কান্না করে, কাঁদে। যে মা কেঁদে চলেছেন, আমাদের উচিত একজন সন্তান হিসেবে সে মায়ের পাশে থাকা। বুঝতে পেরেছো? এই জন্য আচ্ছা বলো তো, একটা ভাইকে খুন করা হলে সেই ভাইটি তো কারো সন্তান, তাহলে সব থেকে বেশি কাঁদবে কে বলো? একদম ঠিক, সব থেকে মা বেশি দুঃখ পায়। বলা হয় যে আমাদের দুই ধর্ম মতে, হিন্দু ধর্ম হোক বা মুসলিম ধর্ম হোক, পৃথিবীতে সব থেকে কষ্টের দিন হচ্ছে একটা, যদি সন্তান মারা যায় আর বাবা সেই সন্তানের খাটটাকে বা সে জানা যায় সে খাটটাকে বহন করে নিয়ে যায়। এটা একজন বাবার কাছে সব থেকে কষ্টের দিন, মনে রাখবে। বা মায়ের কাছে সব থেকে কষ্টের দিন, তার আগে যদি সন্তান মারা যায়। আমরা স্বাভাবিক নিয়মে দেখি যে বেশিরভাগ বাবা মা মারা যায়, আমরা সন্তান হিসেবে তার খাটটিকে নিয়ে যাই না, এটা হয়ে থাকে। এইভাবে যদি একটা সন্তান মারা যায়, ভাই মারা যায়, সব থেকে বেশি দুঃখ পাবে কে? মা। আচ্ছা, একটা মেয়েকে যেখানে সেখানে নিয়ে গিয়ে তুলে ফেলে, সে কারো মেয়ে, সে কারো সন্তান। তাহলে একটা মেয়েকে যদি এইভাবে খুন করা হয় বা জঙ্গলে ফেলে দেওয়া হয় তার মান সম্মান হারিয়ে, তাহলে সব থেকে বেশি কষ্ট পাবে কে? মা। তাহলে সর্বক্ষেত্রে আমরা দেখলাম সব থেকে বেশি কষ্ট পাচ্ছে মা। সেই জন্য কবিতাটির নামে মা অর্থাৎ জননী কথাটি বেশি গুরুত্ব পেয়েছে। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে, দেখো আমি পড়ছি, তোমরা শুধু শুনে যাও আর বইটিকে সামনে রাখো। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, এখন বলতে কখন? যে মা দুঃখময় অবস্থায়, যে মা দুঃখের মধ্যে পড়ে আছেন, যে মা অসহায় অবস্থার মধ্যে পড়ে আছেন, যে মা বিপদময় অবস্থায় পড়ে আছেন, যে মা বিপদের মধ্যে পড়ে আছেন, এখন যদি না থাকে, এখন বলতে কোন সময়? বিপদময় অবস্থায়। যে মা পড়ে রয়েছেন, বিপদময় অবস্থায় আছেন, সেই মায়ের পাশে যদি না থাকি, এখন যদি না থাকি, তবে কেন লেখা, তবে গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? আমরা মাকে নিয়ে লেখালেখি করে, আমি একটা না কবিতা লিখেছি মাকে নিয়ে, বলি না আমরা অনেক সময়? এগুলো কি লোক দেখানো? আমাদের উচিত আগে বিপদময় বা দুঃখের মধ্যে মা পড়ে আছেন, যে মা বিপদময় অবস্থায় পড়ে আছেন, সে মায়ের পাশে আমাদের থাকা। বুঝতে পেরেছো? আর আমি মাকে নিয়ে কবিতা লিখে দিলাম, আর আমি 10 জনের সামনে আমি মাকে নিয়ে কবিতা লিখছি, অথচ মা বাড়িতে না খেয়ে আছে, আমি তার সঙ্গে সেভাবে ব্যবহার করি না, ভালো কি ঠিক? তাহলে আগে কোনটা উচিত? আগে ওটা উচিত, তারপরে এগুলো, না হলে এগুলো কোনো গুরুত্ব নেই। আমরা মাকে নিয়ে কবিতা লিখি, আমরা মাকে নিয়ে গান গাই, দেখবে মাকে নিয়ে বহু গান আছে, ইউটিউবে সার্চ করবে মাকে নিয়ে বহু গান আছে, বাংলাও গান আছে। মাকে নিয়ে আমরা ছবি, একটা মায়ের একটা ছবি এঁকে দিলাম, সন্তান আঁকলাম, এটা আমি, এটা মা। তাহলে এইগুলো আমরা করি, এগুলো কি বাইরের লোক দেখানো? মানেটা এরকম। যে মা, 4টা লাইনের মানে দেখো কত সুন্দর মানে। যে মা বিপদময় অবস্থায় পড়ে আছেন, আমাদের মানুষ হিসেবে, প্রকৃত সন্তান হিসেবে উচিত সে মায়ের পাশে থাকা। না হলে আমরা মাকে নিয়ে গান গাই, ছবি আঁকি, লেখালেখি করি, এগুলোর কোনো গুরুত্ব নেই। এগুলো বাইরের শুধুমাত্র লোক দেখানো, বাইরের লোককে দেখানো। বুঝতে পেরেছো 4টে লাইনের মানে? আমাদের উচিত কোনটা? বিপদময় অবস্থায় মায়ের পাশে থাকা। যদি না থাকি তাহলে এইগুলোর কোনো অর্থ নেই, গুরুত্ব নেই। কোনগুলো? মাকে নিয়ে কবিতা লেখা, মাকে নিয়ে গান গাওয়া, মাকে নিয়ে ছবি আঁকা, এগুলোর কোনো গুরুত্ব নেই। 4টে লাইনের মানে বুঝতে পেরেছো সবাই? দেখো আমার 1-2 মিনিট সময় লাগলো 4টে লাইন বোঝাতে। পরের লাইনে একজন পড়ো তো, এটা পড়ো। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমান, কিসের মূল্য? ঠিক বসে। নিহত আমরা দুটো শব্দ পেপারেও দেখতে পাই, একটা হচ্ছে আহত, একটা হচ্ছে নিহত। আহত মানে কি? আঘাত লেগেছে শরীরের কোন অংশে। আর নিহত মানে কি? নিহত ভাইয়ের সব বলতে কি? তোমাদের লাইনটি মনে আছে? আই আরো বেঁধে বেঁধে থাকে, মাধ্যমিকে চলে যাও। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে ধরে,
আমরাও তবে এই মুহূর্তে মরে যাব নাকি? আয় আরো, হ্যাঁ মানে কি আয় আরো বেঁধে বেঁধে থাকে, চলো নারিকেল দড়ি দিয়ে সবাইকে বেঁধে দাও, এরকম বেঁধে বেঁধে থাকে মানে একসঙ্গে থাকে। তবে আমাদের কাছে এই বিপদগুলো এক সময় আসবে না। বলছে নিহত ভাইয়ের সব দেহ, নিহত মানে খুন করা হয়েছে এখানে বা মেরে ফেলা হয়েছে। দেখো নাই যদি হয় ক্রোধ, কারণ সেই সময়টি ছিল স্বাভাবিক মৃত্যু নয়, নিহত, তাকে মেরে ফেলা হয়েছে। কারা মেরে ফেললো? একদল দুষ্কৃতী বা গুন্ডা শ্রেণীর মানুষেরা আমার ভাইকে ধরো মেরে ফেলে তার সব দেহ তাকে কোথাও ফেলে রেখেছে। ধরো নিজের মধ্যে একটা মিলিয়ে নাও যে আমাদের পরিবারে যদি আমার ভাইকে মেরে ফেলে যদি কেউ অন্যায়ভাবে ওখানে খুন করে ফেলে দেয়, তাহলে বলো দেখে আমার রাগ হবে না? আমার কি রাগ হবে যে আমার ভাইকে কে মেরে ফেললো, আমি তাকে ছাড়বো না, এরকম রাগ হবে না? যদি রাগ হয়, ক্রোধ মানে কি প্রত্যেকে রাগ হবে। যারা মেরে ফেলেছে আমি লড়াই লড়বো, হ্যাঁ আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবো। আমরা অনেক সময় এইভাবে রাগ করি না? আমরা এরকম একটা রাগ হয়ে যায় না আমাদের মধ্যে যে আমার ভাইকে কে মেরে ফেলেছে? নিহত ভাইয়ের সব দেহ থেকে সে ভাইটিকে অন্যায়ভাবে খুন করা হয়েছে, কোন গুন্ডা বা দুষ্কৃতীরা এইভাবে মেরে ফেললো, তার মৃত দেহটা দেখে যদি আমার রাগই না হয়, তাহলে কেন ভালোবাসা? আমি বলি যে ভাইয়ের প্রতি ভালোবাসা, কিসের ভালোবাসার কথা বলি আমরা? ভালোবাসা কিসের? মূল্যবোধের কথা বলি। কেন বা সমাজ? আচ্ছা একটা সমাজ তৈরি হয়, আমাদের সমাজটা তৈরি হয়, সমাজ কাকে বলে? এই যে লাইনে বলা কেন বা সমাজ, সমাজ কাকে বলে? শিক্ষাবিদ অয়নার বলছেন যে এক একটা সুতোর সমন্বয়, এক একটা সুতোকে গিট দেওয়ার ফলে যেমন একটা জাল তৈরি হয়, নেট তৈরি হয়, ঠিক একই রকম ভাবে মানুষের সুসম্পর্কের মাধ্যমে তৈরি হয় একটা ভালো সমাজ। সমাজ কাকে বলে? সমাজ হচ্ছে মানুষের বসবাসের সুসম্পর্কের একটা স্থান। আমরা বসবাস করব, একে অপরের মধ্যে সুসম্পর্ক থাকবে, যে স্থানে বাস করব সেটা হচ্ছে সমাজ। কি তাই তো নাকি? সোসাইটি। কিন্তু আমরা বলি মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, বলি না? আমরা মুখে বড় বড় কথা বলি, মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব, লেখার আকারে লেখা থাকে, বইতে লেখা থাকে মানুষ সমাজবদ্ধ জীব। কিন্তু দেখা যায় আমার বাড়ির ছাগল ওর বাড়ির চাল খেয়ে নিল, সেই জন্য ওর সঙ্গে আমি 5 বছর থেকে কথাই বলি না। আমার ড্রেনের জল ওর বাড়ির সামনে দিয়ে চলে গেল বলে আমরা মারামারি করেছি বলে কথাই বলি না। আমরা ডান দিকে কথা বলি না, বাম দিকে কথা বলি না, মারামারি মানে এইভাবে সমাজে বসবাস করছি গ্রামে ঠিকই, কিন্তু আমরা একে অপরের সঙ্গে সুসম্পর্ক আছে? বলো বর্তমানে সুসম্পর্ক আছে? নেই। ও যদি একটু বড়লোক হয়ে যায়, কি করে ওকে বাঁশ দিয়ে নিচে নামানো যায়, বুঝলে? এটা হচ্ছে আমাদের সমাজ। তাহলে মানুষের বলছে বসবাসের সুসম্পর্কের স্থান, তাহলে আমরা সামাজিক জীব না অসামাজিক? হ্যাঁ অসামাজিক জীবে কারো ভালো দেখতে পারি না আমরা, দেখবে কারো ভালো দেখতে পারি না। ওর ছেলে মেয়েরা যদি পড়াশোনায় ভালো হয়ে যায়, যদি চাকরি বাকরি পেয়ে যায়, আরে চাকরি যতবার চাকরির কথা বলবো না তার থেকে বলবো টাকা দিয়ে পেয়েছে, কতবার বলে বলো টাকা দিয়ে পেয়েছে। হ্যাঁ এটা বলবো না যে বা চাকরি তো পেয়েছে ও, হ্যাঁ অনেক কিছু। নেতারা তো চুরি করে, তাহলে বলে বেড়াও যে নেতারাও চুরি করে। ও পেলো বলে টাকা দিয়ে পেয়েছে, চাকরি কথা বলবে না, মানে ঘৃণা করে বলছে, হিংসা করে তাকে। যে ভাইকে গুন্ডা শ্রেণীর হাতে নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো, তার দেহটিকে আমি দেখলাম, দেখার পর আমার যদি রাগ না হয়, তাহলে আমরা মুখে মুখে সমাজের কথা বলি যে আমাদের এটা একটা সমাজ, দারুণ সমাজ, আমরা ভাইয়ের প্রতি ভালো, আমি না আমার ভাইকে খুব ভালোবাসি। এগুলো কিসের? এগুলো কিসের? এগুলো কোনো অর্থই নেই। মানবিক মূল্যবোধ, মূল্যবোধ বলতে মানবিক মূল্যবোধ। মূল্যবোধ কাকে বলে? মূল্যবোধ হচ্ছে যে তোমাদের মনে হতে পারে মূল্যবোধ হচ্ছে মানবিক গুণের বিকাশ। মূল্য কিভাবে হয়? একজন শিশুর মধ্যে কতগুলি মানবিক মূল্য থাকবে, মূল্যবোধ থাকবে। মূল্যবোধ কোনগুলো জানো? দেখো মানুষ হিসেবে একে অপরের সঙ্গে আমরা ভালো ব্যবহার করব, এটা একটা মূল্যবোধ। সুব্যবহার করা, এটা মূল্যবোধ। তোমরা শিক্ষক হিসেবে বা বড় হিসেবে আমাদের শ্রদ্ধা করবে, এই শ্রদ্ধা তৈরি হওয়াটা একটা মূল্যবোধ। এই যে মূল্যবোধ বলা হলো না, আমরা ছোটদের স্নেহ করব, তোমাদের ভালোবাসবো, এটা একটা মূল্যবোধ। আমরা সমাজে বসবাস করার ফলে একে অপরের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। এই সহযোগিতা, এই ভালোবাসা, আমরা একটা ভালো কাজের জন্য সবাই মিলে একটা গরিবকে দান করব, এটাও হচ্ছে একটা মূল্যবোধ, তাই না? আমরা হিন্দু মুসলিম নির্বিশেষে একে অপরের সঙ্গে একটা সৌভ্রাতৃত্ব বোধ রক্ষা করব, এই সৌভ্রাতৃত্ব, এটাও হচ্ছে একটা মূল্যবোধ। এখানে শুধু মূল্যবোধ শব্দটি বইতে লিখে দেওয়া হয়েছে, কিন্তু মূল্যবোধের উদাহরণগুলো হচ্ছে এইগুলো। বোঝাতে পেরেছি? তাহলে নিহত ভাইয়ের শব্দ দেখে আমাদের রাগ হওয়াটাই স্বাভাবিক
না হলে না ভাইয়ের প্রতি আমার কিসের ভালোবাসা? আমরা মুখে মুখে সমাজের কথা বলি, মূল্যবোধের কথা প্রচার করে বেড়াই, এই আমরা সহযোগিতা, আমরা পাশে আছি, এগুলোর কোনো অর্থ নেই। পরের লাইনটি পড়বে, পড়ো। কটা ছবি তুলে ধরা হলো? প্রথম ছবিতে কার কথা গুরুত্ব পেল? মা। পরের ছবিতে কার কথা? ভাইয়ের। বেশ, পরে। যে মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধি বিচার। ঠিক, যে মেয়ে নিখোঁজ, নিখোঁজ মানে কি? খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মেয়েটি নিখোঁজ আছে, ধরো পরিবারে, কোথাকার সময়টা আমি বলে দিলাম, 2006-7 সালে কোথায় সেটাও বলে দিলাম। ওই জায়গায় এরকম ঘটনাগুলো ঘটেছে, আর কবি এটা তুলে ধরেছেন আমাদের বইয়ের আকারে, কবিতার আকারে। যে মেয়ে নিখোঁজ, মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ধরো পরিবারের একটি মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে, কিন্তু একটা সময় মেয়েটিকে খুঁজে পাওয়া গেল কোথায়? জঙ্গলে ছিন্ন ভিন্ন অবস্থায়। ধরো বাড়ির কোনো মেয়ে, আমাদের বোন হতে পারে, আর কেউ হতে পারে, যে ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া গেল। এমন কাপড় চোপড়গুলো, এমন একটা দেখা গেল কোনো দুষ্কৃতী বা গুন্ডা শ্রেণীর মানুষেরা মেয়েটির উপর দৈহিক বা শারীরিক নির্যাতন চালিয়েছে। আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধানছে? এই অবস্থায় মেয়েটিকে পেলাম, আমি বাড়ির মেয়েটিকে পেলাম, এবং মেয়েটিকে পেয়ে কোন অবস্থায় পেলাম? ছিন্ন ভিন্ন অবস্থায়। এক শ্রেণীর গুন্ডা বা শয়তানেরা মেয়েটির উপর শারীরিক বা দৈহিক নির্যাতন অত্যাচার চালিয়েছে। এই অবস্থায় মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, জঙ্গলে মেয়েটিকে পেলাম। মেয়েটিকে পাওয়ার পর পরিবারের সদস্য হিসেবে, আমার বোন হিসেবে, কারো মেয়ে হিসেবে পাওয়ার পর আমি কি তাকাবো আকাশের দিকে তাকিয়ে, এইভাবে তাকিয়ে বলবো, হে আল্লাহ, হে ভগবান, হে বিধাতা, বিচার করো এর। বিধির বিচার, বিধি মানে কি? ভগবান, ঈশ্বর, আল্লাহ। আমি আকাশের দিকে তাকিয়ে বলবো, হে আল্লাহ, হে ভগবান, হে বিধি, তার বিচার করো। পরের লাইনে, শেষ 4টে লাইন পড়ো, পড়বে পেছনে পেছনে। আমি তা পারি না, দেখো লেখা আছে। আমি তা, দেখো একটু একটু করে যাও এই অংশটা। আমি তা পারি না, আমি তা পারি না। কবি কি বলছেন? আমি পারবো না। কি পারবো না? কখন আল্লাহ ভগবান বিচার করবে, তার জন্য বসে থাকতে পারবো না। আমি তা পারবো না মানে কি? কবি এবার বলবেন, হাতে আমি পিস্তল ধরতে পারবো, এটা বলবেন। এবার আমি হাতে একটা দাঁত ধরতে পারবো, আমি খুন করবো, এবার এটা বলবেন। এখন না বার্তাটি কি দিচ্ছে? যা পারি কেবল সেই কবিতায় জানি আমার বিবেক, আমার বিবেক বোধ আছে, আমি পারবো। কি পারবো? আমি কবিতা লেখার আকারে আমি জনসমাজকে জাগাতে পারবো। আমি আমার সিঙ্গুরে কি অত্যাচার হয়েছিল, এই ঘটনাটা আমি সমস্ত ছাত্রছাত্রীদের, আমি মানুষদের, পাঠক সমাজকে কি করতে পারবো? জানাতে পারবো। কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে। কি লেখা একটা বড় শক্তি না? এই যে লেখনী শক্তি, আমি লেখার আকারে, হ্যাঁ আমি পিস্তল ধরতে পারবো না, আমি হাতে দা ধরতে পারবো না, আমি খুন করতে পারবো না, কিন্তু আমি পারবো, একটা জিনিস পারবো, আমি কবিতা লেখার আকারে মানুষকে জাগাতে পারবো। আমি পরে, আমার বারুদ বিস্ফোরণের আগে। ঠিক, আমার বারুদ বিস্ফোরণের আগে। লাইনটির মানে কি? হ্যাঁ, আমার বারুদ বিস্ফোরণ আগে। আচ্ছা, বারুদ দেখেছো বাবা? দেখেছো তোমরা? বোম টোম তৈরি করো নাকি? আচ্ছা, বারুদ, আচ্ছা আমরা যেটুকু জানি বা তোমরাও শুনেছো, হ্যাঁ আমরা তো অনেকে শুনেছি, বারুদ দিয়ে বোম তৈরি হয়, বোমা তৈরি হয়। অনেক সময় কাঁচ ফাঁচ দিয়ে, অনেক সময় ওই কি বলে দড়ি ফড়ি দিয়ে রেকর্ডিং হচ্ছে, কিন্তু হ্যাঁ জেনে নে, মানে এইগুলো জানতে পারলে ভাববে এরা বোমা টোমা তৈরি করে নাকি। অনেক সময় দড়ি ফড়ি দিয়ে, কাঁচ ফাঁচ দিয়ে, বারুদ দিয়ে এরকম বোমা তৈরি করা হয়, যেটুকু শোনা কথা। আচ্ছা, বারুদ দিয়ে বোমা তৈরি হয়। আচ্ছা, সেই বোমা ব্লাস্ট, ব্লাস্ট হচ্ছে ইংরেজি শব্দ, আর তার বাংলা হচ্ছে বিস্ফোরণ। আচ্ছা, সেই বোমা কোথাও পড়লে কি ব্লাস্ট, বিস্ফোরণ ঘটে? কবি বলছেন যে আমার লেখাটিও জনসমাজের মধ্যে কি করবে? বিস্ফোরণ নয়, ছড়িয়ে পড়বে। ব্যাপারটা এরকম, হ্যাঁ বিস্ফোরণ ঘটাবে, ছড়িয়ে পড়বে। আমার লেখাটিও কি হবে? বারুদ দিয়ে যেভাবে বোমা তৈরি হয়, বোমা তৈরি হয়, আর সেই বোমা যেমন একসময় বিস্ফোরণ ঘটে। বোমা কিসের জন্য তৈরি হয়? বিস্ফোরণের জন্য। তো সেই বোমা যেমন একসময় বিস্ফোরণ ঘটে, ঠিক আমার লেখাটিও জনসমাজের মধ্যে কি ঘটবে? বিস্ফোরণ ঘটবে, অর্থাৎ ছড়িয়ে পড়বে। বলো এবার কোনো জায়গায় অসুবিধা হলো? কবিতাটি কি খুব কঠিন কবিতা হলো? এই বন্ধ করো।